এয়ারপোর্ট থেকে প্লেনটা টেক অফ করার আগে অনেক চেকস চলে এবং সেই চেকস চললো, কিন্তু দুটো ইঞ্জিন 8 মিনিট কিছু সেকেন্ড 9 মিনিটের মধ্যে বিকল হয়ে গেল। এটা তো একটা মিরাকেল মনে হচ্ছে স্যার। মানে তার মানে আমি জিজ্ঞেস করছি যে এখানে হিউম্যান এরার কোথাও থাকতে পারে নাকি এটা হতে পারে যে সব কিছু ঠিক ছিল 9 মিনিটে খারাপ হয়ে গেছে? এটা হতে পারে, আমি জানি না, সাধারণ মানুষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি স্যার। না, এই যে আপনি যে বলেন 9 মিনিট, আমি কিন্তু যে কটা চ্যানেলের এগুলো দেখছিলাম তাতে বলেছে উইদিন 1 মিনিট এই দুর্ঘটনাটা ঘটে গেছে। 8-9 মিনিটও এয়ারক্রাফট এয়ারে ছিল না, টেক আপ করার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ওটা ক্র্যাশ করে গেছে। তাও যদি হয় স্যার, ওটাই আমি জিজ্ঞেস করছি যে এত দ্রুত পুরো দুটো ইঞ্জিন বিকল হয়ে গেল, 1 মিনিট আগে সব ঠিক ছিল চেকের সময়, এটা কি সাধারণত হয়? এটা পসিবল স্যার? না, এটা পসিবল হওয়ার কথা না, কারণ এখানে দুটো ব্যাপার হতে পারে। একটা হতে পারে কি বার্ড হিট যদি হয়ে থাকে, ইঞ্জিন সব ঠিক ছিল, হঠাৎ যেই নাকি এয়ারক্রাফটটা টেক আপ করলো বার্ড হিট হলো। বার্ড হিট হলে কি হয়, ইঞ্জিনের মধ্যে পাখির দেহাবশেষ ঢুকে পড়লো। ইঞ্জিনের মধ্যে যদি ইঞ্জেকশন, যেটাকে বলা হয় যে ইঞ্জেকশন যদি হয়, সেই ইঞ্জেকশনের হলে যদি ওইটা এদের পাইলটদের ভাষায় বলা হয় ইঞ্জিন ফ্লেম আউট। ইঞ্জিন ফ্লেম আউট মানে ইঞ্জিনটা টোটালি বন্ধ হয়ে গেছে। দুটো ইঞ্জিন? হ্যাঁ, মানে যখন বার্ড হিট হয়, বার্ড হিটের একটা চান্স থাকে যে একটা ইঞ্জিনেই হবে স্যার, একটা ইঞ্জিন। আমার এখানে কি দুটো ইঞ্জিনেই বার্ড ঢুকেছিল? বার্ড হিট কি দুটো ইঞ্জিনে একসাথে হয়েছিল? যেটা নাকি মোস্ট আনলাইকলি। একসাথে দুটো ইঞ্জিনে বার্ড হিট সাধারণত যখন নাকি এয়ারক্রাফট টেক আপ করে, তখন যদি আশেপাশে বার্ড থাকে, ওই ইঞ্জিনের শব্দে ওরা এমনিতেই পালিয়ে যায়। এখন বার্ড হিট হতে পারে যদি ফ্লক অফ বার্ডস বা বার্ড অ্যাক্টিভিটি, আহমেদাবাদ এয়ারপোর্টের বার্ড অ্যাক্টিভিটি রিপোর্টটা কি সেটা নিশ্চয়ই দেখা হবে, ওখানে বার্ড অ্যাক্টিভিটি কেমন হয়। আর দুপুরবেলা বার্ড অ্যাক্টিভিটি জেনারেলি কম হয়। বার্ড অ্যাক্টিভিটি বাড়ে কখন? সন্ধেবেলা যখন নাকি পাখিরা ওই নিজের নেস্টে ফিরে যায়, তখন ওরা ক্রিস ক্রস করে আর কি, হয়তো টেক আপ পথের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, দল বেঁধে উড়ে যাচ্ছে। যদি পাখি দল বেঁধে উড়ে যায়, তাহলে চান্স আছে যে দুটো ইঞ্জিনেই একসঙ্গে হিট করলে, না হওয়ার এটা চান্সটা খুব কম। এবং এই দুপুর গরমের মধ্যে যে এরকম বার্ড থাকবে সময়, ঠিক, হ্যাঁ, এই দুপুর গরমের মধ্যে এটা হওয়াটা একটু চান্স কম। কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনুরাগ বাবুর কাছে একবার যাব। অনুরাগ বাবু, আমার কথা হচ্ছে এতগুলো মানুষের প্রাণ গেল, এই আমি এখনই কারুর ওপর দোষ চাপাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত তদন্ত হয়, কিন্তু বাস্তবগুলোর দিকেও নজর রাখতে হচ্ছে। এই এয়ারলাইনের বিরুদ্ধে অনেকবার শোকজ নোটিশ দিয়েছে ডিজিসিএ, এই এয়ারলাইনের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। আর এই এয়ারলাইনের এই বিমানটি টেকনিক্যাল স্ন্যাগের কারণে 1.5 ঘন্টা লেটে আসে ঠিক এর আগের ফ্লাইটে। মানে এই যেটা ভেঙে পড়েছে, সেই সেম বিমানটা যখন আসছিল লন্ডন থেকে দিল্লি, 1.5 ঘন্টা লেটে আসে টেকনিক্যাল স্ন্যাগের কারণে। কোথাও তো কাউকে দায়িত্ব নিতে হবে। সবাই দুঃখিত, সবাই মর্মাহত, কেউ চায়নি এই অ্যাক্সিডেন্টটা হোক, এয়ারলাইন্স তো অবশ্যই চায়নি, তাদের এত বড় ক্ষতি, কিন্তু তাও দায়িত্ব তো কোথাও কাউকে নিতেই হবে, যেটার আর না হয়, কিংবা যদি হয়ে থাকে তার সঠিক কারণটাও খুঁজে বের করা। দেখুন, একদমই অবশ্যই আপনি যেটা বলছেন এটা খুবই মর্মান্তিক ঘটনা, এবং আমার নিজের ভেবে মানে আমার গায়ে কাটা দিচ্ছে যে আমি ঠিক 5 দিন আগে এই বিমানে করেই, এই একই এয়ারক্রাফটে করে আমি একটি অন্য দেশে এসেছি, এবং অবশ্যই কাউকে না কাউকে এটার রেসপন্সিবিলিটি নিতে হবে। সবাই যদি গা ঝেড়ে দেয় যে আমি করিনি, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আমরা এই বিমানে করে আমাদের কাজ করতে যেতে হয়, আমাদের পরিবারের কাছে যেতে হয়, আমাদের পরিবারজনরা যেখানে ট্রাভেল করে, তাহলে তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? এখানে বলুন অনুরাগ বাবু, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, যেখানে আমাদের এই জিনিসটার দায়িত্বটা নিতে হবে কাউকে না কাউকে, যে কার জন্য বা কোন কারণে এখানে এই যে এত বড় একটি ঘটনা, যেটা একটা ফ্লাইট ক্র্যাশ করা কিন্তু অনেক বড় ঘটনা, এবং তার যেটা আমার মনে হয় যে এটার ডেফিনেটলি তো বেরোবে কার দোষে এটা হয়েছে, কিন্তু যে স্টেপস গুলো নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কেন একটি এত পুরনো বিমান এবং সেটার কতটা মেইনটেনেন্স আছে যে এটা এত 12 ঘন্টা লাগে। আমি যেখান থেকে এসছি, আমি মেলবার্ন আসতে দিল্লি থেকে 12 ঘন্টা সময় লাগে, ডেফিনেটলি লন্ডন যেতেও অলমোস্ট 8 ঘন্টা কি 9 ঘন্টা সময় লাগে।
তাহলে এতটা রাস্তা যাওয়ার জন্য এই বিমানটি কতটুকু মেনটেনেন্স করা হয়েছে এর প্রতি অবশ্যই একটা ইনভেস্টিগেশন ডেফিনেটলি করবে, এবং করে আমার যেটা মনে হয় করা উচিত সেটা হচ্ছে বাকি যাতে এর পরে এই পার্টিকুলার এয়ারলাইনের কোন কোন বিমান বাইরে ট্রাভেল করছে তাদেরকে প্রপারলি তার ইনভেস্টিগেশন করে তারপরেই যাতে তারা বাইরে যায়। দরকার পড়লে এই যে 7878 বিমানটি আছে তার পরিবর্তে তারা যে এই এয়ারলাইন কর্তৃপক্ষ যে নতুন এতগুলো বিমান কিনেছে তাদেরকে রিপ্লেস করা হোক, বা তাদের সঙ্গে রিপ্লেস করে কোনোভাবে যদি বাইরের বিদেশের জার্নিগুলো, যেহেতু অনেক লং টার্ম জার্নি এবং অনেক ঘন্টার জার্নি এটা, সেখানের ক্ষেত্রে যাতে টপ প্রায়োরিটি দিয়ে এই জিনিসটা করা হয়, যাতে মানুষের জীবনের থেকে মূল্যবান কোনো জিনিস হতে পারে না এবং মানুষের টপ প্রায়োরিটি এটা। অনুরাগ বাবু একটু সঙ্গে থাকুন, আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন। আমরা দেখিয়েছি, আরও একবার আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটা দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী হৃদয় বিদারক ঘটনা লিখেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে, মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী মোদীর, বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতিও। আমি মলয়বাবুর কাছে আরও একবার আসবো। মলয়বাবু, আমার কাছে যে হিসাবটা রয়েছে, আমাদের কাছে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন ক্যানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ ছিলেন। এই যে তদন্তটা এবার হবে, আপনি যেহেতু এটিসিটা পুরো হ্যান্ডেল করেছেন, আপনি প্রাক্তন জেনারেল ম্যানেজার, কিভাবে তদন্ত হয়, কিভাবে গ্রাউন্ড থেকে তদন্ত হয়, এই সমস্ত কিছুটা আপনি বোঝাতে পারবেন স্যার। এই আমার কাছে খুব কম সময়, কিন্তু দ্রুত যদি বলেন এবার কারা কারা কতগুলো লেভেলে তদন্ত করবে বের করার জন্য, যে এর পিছনে কি কারণ ছিল যাতে সেটা আর না হয়, বলুন স্যার। না, তদন্ত তো হবে, তদন্ত দুটো লেয়ারে হয়। একটা হচ্ছে যে ডিপার্টমেন্ট কনসার্ন তারা তাদের নিজস্ব তদন্ত করবে, এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া করবে। এবার ডিজিসিএ করবে, ডিজিসিএ যখন তদন্ত করবে তার জন্য এস্টাবলিশড কমিটি তৈরি করাই আছে। কারা কারা সেই কমিটিতে থাকবে সেগুলো সব ডিফাইন্ড আছে, তারা মিলে বসে করবে। 5 জন কমিটি একটা গড়েও দিয়েছে আলাদা করে। হ্যাঁ, সব থেকে বড় কথা, একটা সিভিল ফ্লাইট যখন নাকি অ্যাক্সিডেন্ট হয় তাতে জুডিশিয়াল এনকোয়ারি হওয়ার কথা। এখন পর্যন্ত জুডিশিয়াল এনকোয়ারি অ্যানাউন্স করেনি। আমি আশা করব খুব শিগগিরই জুডিশিয়াল এনকোয়ারিটাও অ্যানাউন্স করবে, তাতে কোনো রিটায়ার্ড জাজকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি যখন হবে, তখন জুডিশিয়াল এনকোয়ারি এত ইলাবোরেট এনকোয়ারি হয় এবং তাতে প্রত্যেক কটা এয়ারলাইন্সকে যেভাবে, প্রত্যেক কটা স্টেক হোল্ডারকে, আমি বলবো প্রত্যেক কটা স্টেক হোল্ডারকে যেভাবে কাঠগড়ায় তোলা হয়, তাতে জুডিশিয়াল এনকোয়ারিতেই আপনার সঠিক তথ্যটা বেরিয়ে আসে। স্যার, আমার একদম শেষ একটা প্রশ্ন ছোট্ট করে। স্যার, বিমানে যাত্রা করা এই দুর্ঘটনার পর অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, বিমানে যাত্রা করা সুরক্ষিত কি সুরক্ষিত নয় স্যার? এই রকম যদি আবার হয়, এরকম ভেবে অনেক মানুষ ভয় পাচ্ছেন এই মুহূর্তে। কতটা সুরক্ষিত বিমান যাত্রা আজকের দিনে? না, বিমান যাত্রা ডেফিনেটলি সুরক্ষিত, কেন মানে যে পরিমাণ প্লেন সারাদিনে যাতায়াত করছে আর যা অ্যাক্সিডেন্ট ঘটছে, যদি আমরা তার পার্সেন্টেজ নিই, খুবই সামান্য একটা অংশ পার্সেন্টেজ দুর্ঘটনাগ্রস্ত হয়। আর যত দিন যাচ্ছে তাতে সিস্টেম এত উন্নত হচ্ছে, এটিসির সিস্টেম যেমন উন্নত হচ্ছে, এয়ারলাইন্সের সিস্টেমও ততটাই উন্নত হচ্ছে, যার জন্য বিমান যাত্রা সবসময় অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টের থেকে এটা অনেক বেশি সুরক্ষিত। আমার সময় একদম শেষ স্যার। এই মুহূর্তে খবর উঠে আসছে রামমোহন নাইডু, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী, তিনিও পৌঁছে গিয়েছেন একদম সেই স্পটে এবং সেই জায়গায় পৌঁছেছেন তিনি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তদন্ত কমিটি গঠন হচ্ছে, ডিজিসিএর তদন্ত কমিটি গঠন হয়েছে। আমরা পরপর সেই সমস্ত খবরের দিকে নজর রাখছি, ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। এর চেয়ে বড় খবর, এর চেয়ে মর্মান্তিক খবর হয়তো আর এই মুহূর্তে গোটা বিশ্বে আর কোথাও নেই। এই খবরের দিকে নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।